আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হ্যাপারিন নিয়ে। হ্যাপারিন হলো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আমরা কেন ইউজ করি তার জন্য আমাদের অবশ্যই কোয়াগুলেশন জানতে হবে। কোয়াগুলেশনের মাধ্যমে আমাদের হচ্ছে একটা থ্রম্বাস ফর্মেশন হয়। সেই থ্রম্বাসটা তো এখন আমাদের এটা তো নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে হয়। কিন্তু এই পুরো প্রসেসটাই যদি ফিজিওলজিক্যাল না হয়ে প্যাথোলজিক্যালি ফর্মেশন হয়, সারা বডিতে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই এক্সপেক্টেড না। তাহলে তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো দিই। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হ্যাপারিন। এখানে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দুইটা নাম লেখা আছে, ডেলটিপেরিন, ইনোক্সাপেরিন, শুধু হ্যাপারিন। তারপরে হচ্ছে ডাইরেক্ট 10A ইনহিবিটর অ্যাপিক্সাবেন। আমরা অ্যাপিক্সাবেন মধ্যে XA আছে, আবার 10A ইনহিবিটরের মধ্যে 10A আছে, এভাবেও মনে রাখতে পারি। এই গ্রুপের সবগুলো ড্রাগের মধ্যে এরকম XA লাগানো থাকে, ওটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে ফন্ডাপেরিনক্স। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে আমরা একটা থ্রম্বাস ফর্মেশন করি। সেই থ্রম্বাসটা আলটিমেটলি আমাদের হচ্ছে ওয়ান্টেড অথবা ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে আমরা সেটা চাই, কিন্তু প্যাথোলজিক্যালি যদি সেটা আমাদের বডিতে হতে থাকে সেটা অবশ্যই এক্সপেক্টেড না, এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা তখনই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো দিয়ে থাকি। এটা হচ্ছে একটা সেকেন্ডারি হেমোস্ট্যাসিসের কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশনের একটা পাথওয়ে। এই পাথওয়ে নিয়ে আমি বিশদ আলোচনা করেছি সেকেন্ডারি হেমোস্ট্যাসিসের ভিডিওতে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ এখানে আছে কিছু, আবার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের মধ্যে হচ্ছে কিছু আছে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, যারা কিনা শুধুমাত্র থ্রম্বিনকে ইনহিবিট করে, যার ফলে সামনেরা প্রসিড করতে পারে না, ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে কনভার্ট করতে পারে না, এবং ফিব্রিন মনোমারগুলো অ্যাগ্রিগেশন হয়ে ফিব্রিন পলিমার বা প্লেটলেট প্লাক ফর্মেশন করতে পারে না। এদের মধ্যে হচ্ছে অ্যারগ্যাট্রোব্যান, বিভালিরুটিন, ডেবিগ্যাট্রান, এসব কিছু। আর থ্রম্বোলাইটিক্স নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা হ্যাপারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের হ্যাপারিন নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো বেসিক্যালি দুইটা ড্রাগ নিয়ে, একটা হলো হ্যাপারিন, একটা হলো ওয়ারফেরিন। দুইটারই ক্লিনিক্যাল ইউজ বেশি। আজকে আমরা হ্যাপারিন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এটা হলো ফার্স্ট এইডের হ্যাপারিন এর টপিকটা। হ্যাপারিন বেসিক্যালি কিভাবে কাজ করে? হ্যাপারিন অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে। অ্যান্টিথ্রম্বিন মানে কি? যারা হচ্ছে থ্রম্বিনকে ইনহিবিট করে বা থ্রম্বিনকে ইনহিবিট করে সামনে প্রসিড করতে দেয় না, ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে কনভার্ট করে না, সেটাই হলো অ্যান্টিথ্রম্বিন। তো হ্যাপারিন অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আলটিমেটলি উইচ ডিক্রিজ অ্যাকশন প্রাইমারিলি অফ ফ্যাক্টর 2A। মানে যদি অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে দিই তাহলে থ্রম্বিন তো আর অ্যাক্টিভেট হবে না। তাহলে থ্রম্বিনের অ্যাকশন যদি কমে যায় তাহলে আলটিমেটলি থ্রম্বিন কমে যাবে। থ্রম্বিন না আসলে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন মনোমার কনভার্ট হতে পারবে না। তাছাড়াও অ্যান্টিথ্রম্বিন আরও অন্যান্য ক্লটিং ফ্যাক্টরগুলোকেও ইনহিবিট করে দেয়, যেমন হচ্ছে ফ্যাক্টর 10A। আমরা যদি এটা হলো একটা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন। এই আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন কি করে? অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে। আর এই অ্যান্টিথ্রম্বিন 3 আলটিমেটলি আমাদের থ্রম্বিনকে ইনহিবিট করতেছে, ফ্যাক্টর 10A কে ইনহিবিট করে, ফ্যাক্টর 9 কে ইনহিবিট করে, ফ্যাক্টর 11, 12 ইন্ট্রিনসিক পাথওয়ে সবগুলো ক্লটিং ফ্যাক্টরকে কিন্তু আলটিমেটলি অ্যান্টিথ্রম্বিন 3 ইনহিবিট করছে। তাহলে এই পাথওয়েতে আমরা দেখলাম কিভাবে হ্যাপারিন কাজ করে। অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেশন করে, আর অ্যান্টিথ্রম্বিন 3 আলটিমেটলি ইন্ট্রিনসিক পাথওয়ে যতগুলো ক্লটিং ফ্যাক্টর আছে সবগুলো ক্লটিং ফ্যাক্টরকে একে একে ইনহিবিট করে দেয়, যার ফলে এই ক্লটটা কিন্তু আর ফর্মেশন হতে পারে না। আচ্ছা, এই লাইনটা গেল। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে হ্যাপারিনের হাফ লাইফ কিন্তু ওয়ারফেরিনের তুলনায় শর্ট। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবেন, হ্যাপারিনের হাফ লাইফ হলো শর্ট। ক্লিনিক্যাল ইউজ আমরা কোথায় ইউজ করি? আগেই বলে এসেছি, থ্রম্বাস আমরা সবাই চাই। যখন আমাদের ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে আমাদের এন্ডোথেলিয়াল কোনো ধরনের ইনজুরি হয় তখন আমাদের বডিতে কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড হয়ে আলটিমেটলি আমাদের একটা প্লেটলেট প্লাগ অথবা থ্রম্বাস ফর্মেশন করে। কিন্তু সেই ফিজিওলজিক্যাল প্রসেসটাই যদি ফিজিওলজিক্যাল না হয় প্যাথোলজিক্যালি হয়, তখন আমাদের কি হবে?
তখন আমাদের বডিতে এক্সেসিভ পরিমাণে থ্রম্বাস ফর্মেশন হবে which we don't want। তখন সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে বা সেই জিনিসটাকে ট্রিট করতে আমরা এই হ্যাপারিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো ইউজ করে থাকি। ইমিডিয়েট অ্যান্টিকোয়াগুলেশন ফর পালমোনারি অ্যাম্বুলিজম। পালমোনারি অ্যাম্বুলিজম খুবই একটা অ্যাকিউট কন্ডিশন। এই কন্ডিশনে উইদিন হাফ আওয়ার টু 1 আওয়ারের মধ্যে পেশেন্টের ডেথ হতে পারে। আমরা এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, এমআই, ডিপ ভেইন থ্রম্বোসিস। এবং হ্যাপারিনের একটা বিশেষ দিক হলো হ্যাপারিন কিন্তু প্রেগনেন্সিতে আমরা দিতে পারি। এই ইনফরমেশনটা মনে রাখবেন, কারণ ইউ ওয়ার্ল্ডে এই নিয়ে কোয়েশ্চেন আছে। হ্যাপারিনকে আমরা প্রেগনেন্সিতে কেন ইউজ করতে পারি? কারণ হ্যাপারিন কিন্তু প্লাসেন্টা ক্রস করে না। এবং আমরা একটু আগে দেখলাম যে হ্যাপারিন এর মেকানিজম অফ অ্যাকশনে হ্যাপারিন আলটিমেটলি অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে এবং অ্যান্টিথ্রম্বিন 3 ইন্ট্রিনসিক পাথওয়ের সবগুলো ক্লটিং ফ্যাক্টরকে কিন্তু ইনহিবিট করছিল। আর আমরা এর আগের যতগুলো ভিডিও ছিল সবগুলোতে আমরা জেনে আসছি যে হ্যাপারিন মূলত যদি ইন্ট্রিনসিক পাথওয়ের ক্লটিং ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করে তাহলে সেটাকে আমরা কোন প্যারামিটার দিয়ে মেজার করব? একটা হচ্ছে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, একটা হলো প্রোথ্রম্বিন টাইম। আমরা ইন্ট্রিনসিক পাথওয়ের প্যারামিটার হলো পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? প্লে টেবিল টেনিস ইনসাইড, ওটা দিয়ে আমরা মনে রাখতে পারি ইন্ট্রিনসিক পাথওয়ের প্যারামিটার হলো পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। তাহলে আমরা যদি হ্যাপারিন দিই কোনো পেশেন্টকে তাহলে তার পিটিটি প্রলং হবে, সবগুলোরই হবে ব্লিডিং। কেন ব্লিডিং হবে? কারণ কোয়াগুলেশনকে সে এতই প্রিভেন্ট করছে যে আর ব্লাড ক্লটই করতেছে না। তখন বেশি বেশি পরিমাণে কি হবে? ব্লিডিং হবে। এবং এটাকে আমরা কিভাবে রিভার্স করতে পারি? রিভার্স করতে পারি প্রোটামিন সালফেট দিয়ে। এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আমি দিলাম, সেটা ওয়ান্টেড ছিল, কিন্তু এখন সে তার ইফেক্ট করা থেকে অ্যাডভার্স ইফেক্ট বেশি করছে, তখন তো আমাকে সেটাকে রিভার্স করতে হবে। কিভাবে রিভার্স করব? হ্যাপারিনের জন্য হচ্ছে প্রোটামিন সালফেট দিয়ে রিভার্স করব। এবং হ্যাপারিনের একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্স এফেক্ট হলো হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া অথবা হিট। এই জিনিসটা কি বেসিক্যালি হিট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। এখানে সংক্ষেপে একটু বলবো। হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়ার মধ্যে যেটা হয় সেটা হলো হ্যাপারিনের এগেনস্টে বডিতে আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং প্লেটলেট থেকে রিলিজ হয় প্লেটলেট ফ্যাক্টর 4। সেই প্লেটলেট ফ্যাক্টর 4 এবং আইজিজি অ্যান্টিবডি দুইটা মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এই কমপ্লেক্সটা আমাদের প্লেটলেটের সেল সারফেসে এসে বসে থাকে এবং একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সে যখন সার্কুলেশনে ঘুরতে থাকে এই প্লেটলেটগুলো, অ্যান্টিবডি বাউন্ড প্লেটলেটগুলো, তখন স্প্লিনে যখন আসবে সার্কুলেশনের মাধ্যমে স্প্লেনিক ম্যাক্রোফেজগুলো আলটিমেটলি ওই প্লেটলেটগুলোকে ইনগালফ করে ফেলবে। তো আলটিমেটলি কী হবে? থ্রম্বোসাইটোপেনিয়া হবে এবং ব্লিডিং হবে। তাছাড়াও অনেক বেশি পরিমাণে প্লেটলেট এগ্রিগেশনকে আরও স্টিমুলেশন করে আলটিমেটলি থ্রম্বোসিস করে। একটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স এফেক্ট হলো অস্টিওপোরোসিস করে উইথ লং টার্ম ইউজ। ড্রাগ ইন্টারাকশন করে। ড্রাগ ইন্টারাকশনের মধ্যে মনে রাখতে পারেন অ্যাসপিরিন আর হ্যাপারিন আমরা কখনো একসাথে দিতে পারবো না, কারণ অ্যাসপিরিন একটা লো ডোজ অ্যাসপিরিন কিন্তু একটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এবং হ্যাপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তাহলে পেশেন্টের ব্লিডিং বেশি হবে। টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। কেন টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস? কারণ হ্যাপারিন যেটা করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সি করে অথবা হচ্ছে অ্যালডোস্টেরনের রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, which ultimately leading to impaired regulation of sodium, potassium and hydrogen ion. যার জন্য আমাদের কি হবে? হাইপারক্লোরিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে, অ্যাসিডেমিয়া হবে। এর আবার দুইটা টাইপ আছে, একটা হলো হিট টাইপ 1, একটা হলো হিট টাইপ 2। হিট টাইপ 1টা মনে রাখবেন এটা নন ইমিউনোলজিক্যাল, আর হিট টাইপ 2টা হলো ইমিউনোলজিক্যাল, মানে এর এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হবে কিন্তু হিট টাইপ 1 এর এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হবে না। এবং হিট টাইপ 1টা মাইল্ড ফর্মের হবে, প্লেটলেট কাউন্টটাও মোটামুটি বেশ ভালো লেভেলেই থাকবে, মোর দ্যান 1 লাখ পার কিউবিক মিলিমিটার। ট্রানজিয়েন্ট থাকবে, নন ইমিউনোলজিক্যাল, ড্রপ ইন প্লেটলেট কাউন্ট দ্যাট টিপিক্যালি অকার্স উইদিন ফার্স্ট 2 days অফ হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন। এই ডেটা, প্লেটলেট কাউন্টটা এগুলো একটু মনে রাখবেন। এবং এটা ক্লিনিক্যালি অত সিগনিফিকেন্ট না, বাট হিট টাইপ 2 যেটা ইমিউনোলজিক্যাল সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা দেখতে পাবো হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশনের 5 থেকে 10 দিনের পরে তার সাইন সিমটম ডেভেলপ করবে। অ্যান্টিবডি হ্যাপারিন প্লেটলেট ফ্যাক্টর 4 কমপ্লেক্স binds an activated platelet and that is removed by splenic macrophages। তাছাড়াও হচ্ছে থ্রম্বোসিসও ফর্মেশন করে এবং আলটিমেটলি এই দুইটা মেকানিজম হওয়ার মাধ্যমে একটা হচ্ছে স্প্লেনিক ম্যাক্রোফেজ ইনগালফ করে আমার প্লেটলেটকে কমিয়ে দিচ্ছে
প্লাস আরও কি করে প্লেটলেট অ্যাগ্রিগেশনকে এক্সেসারেট করার মাধ্যমে থ্রম্বোসিসকে আরও বেশি বাড়িয়ে দেয়। ওভাবে হচ্ছে প্লেটলেটের কনজাম্পশন হয়, যার ফলে আমাদের কি হবে, প্লেটলেট কাউন্টটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। এবং আমরা জানি হ্যাপারিন দুই ধরনের, একটা হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, একটা হলো লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। আমাদের এই হিট বা হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া আমরা বেশি দেখতে পাই আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনে। হাইয়েস্ট রিস্ক উইথ আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন। ট্রিটমেন্ট হবে অবশ্যই আমরা হ্যাপারিনকে ডিসকন্টিনিউ করে দেব এবং আমরা অল্টারনেটিভ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যেগুলো আছে সেগুলোকে ইউজ করব, লাইক আর্গ্যাট্রোব্যান। আর্গ্যাট্রোব্যান হচ্ছে এটা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, অথবা ফন্ডাপেরিনক্স ইউজ করতে পারি। ফন্ডাপেরিনক্স কিন্তু প্লেটলেট ফ্যাক্টর 4 এর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করে না। এবং কয়েকটা ইম্পর্টেন্ট নোট মনে রাখবেন, সেটা হচ্ছে আমি বলেছি হ্যাপারিন দুই ধরনের আছে, একটা হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, একটা হলো লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের মধ্যে হলো ইনক্সাপেরিন, ডালটিপেরিন, এগুলো বেসিক্যালি ফ্যাক্টর 10A কে ইনহিবিট করে। আর ফন্ডাপেরিনক্স ও কিন্তু আমাদের ফ্যাক্টর 10A কে ইনহিবিট করে। বোথ আর নট ইজিলি রিভার্সেবল। এরা দুই ধরনের লো মলিকুলার ওয়েট হ্যাপারিন আর ফন্ডাপেরিনক্স, এরা ইজিলি রিভার্সেবল হয় না। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা কিডনি পেশেন্ট যদি থাকে, কারো যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ওই সমস্ত পেশেন্টদেরকে কি আমরা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন দিব নাকি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেব? এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো লো মলিকুলার ওয়েট হ্যাপারিন কিন্তু কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে যে সমস্ত পেশেন্টদের সিকিডি পেশেন্ট বা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিব না, তাদেরকে আমরা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন দিব। আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন আর ওয়ারফেরিনের একটা ডিফারেন্সের চার্ট দেখানো হয়েছে। হ্যাপারিন বেসিক্যালি যেহেতু লিকুইড, আমরা এটা প্যারেন্টারালি দিই, আইভি দিই, সাবকিউটিনিয়াসলি দিই, এবং এর সাইট অফ অ্যাকশন ব্লাড অ্যাকশন খুবই র্যাপিড হয় এবং ডিউরেশন অফ অ্যাকশন আওয়ারের মধ্যে থাকে। আর যেহেতু এটা ইন্ট্রিনসিক পাথওয়ে ফলো করে, তাহলে এটা এর প্যারামিটার যেটা হবে, যেটা প্রলং হবে, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এবং হ্যাপারিন অবশ্যই প্লাসেন্টা ক্রস করে না, এই জন্য আমরা প্রেগনেন্ট ফিমেলদের ক্ষেত্রে হ্যাপারিন দিতে পারি, ওয়ারফেরিন দিব না। ইফেক্টের জন্য হ্যাপারিন দিচ্ছি, কিন্তু সেটা সে ইফেক্ট করার থেকে বড় কথা, সে অ্যাডভার্স এফেক্ট বেশি করছে, তখন তো আমাকে তাকে রিভার্স করতে হবে। এখন আমি রিভার্স করব কিভাবে? হ্যাপারিনের ক্ষেত্রে আমরা প্রোটামিন সালফেট দেব। সে কিভাবে কাজ করে? হ্যাপারিন বেসিক্যালি পজিটিভ চার্জ, প্রোটামিন সালফেট হচ্ছে একটা পজিটিভ চার্জ পেপটাইড, এবং এই পজিটিভ চার্জড পেপটাইডটা আমাদের হ্যাপারিনের নেগেটিভ চার্জের সাথে বাইন্ড করে আলটিমেটলি নিউট্রালাইজ করে ফেলে। সো আমরা এভাবে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন রিভার্সাল পেতে পারি, এটা মনে রাখবো। এখানে হচ্ছে বিএনপির কিছু স্লাইড, এগুলো আপনারা সবাই জানেন। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আমরা কেন দিচ্ছি? যে কোনো থ্রম্বোটিক ডিসঅর্ডারে দিচ্ছি, আমরা চাচ্ছি না যে আরো থ্রম্বাস ফর্মেশন হোক। সেজন্য ড্রাগ আমি কেন দিচ্ছি? একটা হচ্ছে অ্যাকিউট থেরাপি, এখন ইমার্জেন্সি কন্ডিশন এখনই দিতে হচ্ছে। আরটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের মধ্যে হচ্ছে প্রিভেনশনের করার ফলে কি হবে, ক্লট ফর্মেশনটা রিস্কটা কমে যাবে। আর অ্যাকিউট থেরাপিতে কেন দিই? কারণ যে ক্লটটা অলরেডি ফর্মেশন হয়ে গেছে, সেই ক্লটটা রিমুভ হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। আর থ্রম্বাস বেসিক্যালি দুইটার মাধ্যমে ফর্মেশন হয়, একটা হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস, একটা হলো সেকেন্ডারি হেমোস্টেসিস। প্রাইমারি হেমোস্টেসিসের মধ্যে প্লেটলেট অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে হয়, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি প্রাইমারি হেমোস্টেসিসে, এবং অ্যান্টিপ্লেটলেট ড্রাগও নিয়ে পড়েছি, অ্যান্টিপ্লেটলেট ড্রাগও পড়ে ফেলেছি। আরেকটা হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিসে সেই প্লেটলেট প্লাকটার উপরে কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশন হয়ে সেই প্লেটলেট প্লাকটাকে স্টেবিলাইজ করে, এটা হচ্ছে ফিব্রিন অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে। এই ফিব্রিনের অ্যাক্টিভেশনটাকে আমরা যেভাবে প্রিভেন্ট করব, সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ব্লাড থিনার্স, এগুলো সব আপনারা জানেন। পিটিটি আমরা মেজার করি, কেন মেজার করি? পিটিটি নর্মাল ভ্যালু 30 সেকেন্ড, আর প্রথ্রম্বিন টাইমের নর্মাল ভ্যালু 10 সেকেন্ড। আইএনআর আমরা কিভাবে মেজার করি? আইএনআর হচ্ছে পেশেন্টের প্রথ্রম্বিন টাইম ডিভাইডেড বাই কন্ট্রোল প্রথ্রম্বিন টাইম। হ্যাপারিন কয় ধরনের এবং কোথা থেকে রিলিজ হয়? হ্যাপারিন বেসিক্যালি মাস্ট সেল থেকে রিলিজ হয়, এবং হ্যাপারিনের দুইটা ফর্ম, একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড, একটা হলো লো মলিকুলার ওয়েট। লো মলিকুলার ইম্পর্টেন্ট হচ্ছে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের মেকানিজম অফ অ্যাকশন, সেটা আমরা বলে আসছি। এবং আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন আমরা আইভি অথবা সাবকিউটিনিয়াসলি দিচ্ছি, যেহেতু আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ের সমস্ত ক্লটিং ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তাহলে হচ্ছে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের জন্য যে প্যারামিটারটা আমরা মেজার করব, সেটা হলো পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এখানে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা ইনক্রিজ হবে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের মধ্যে, সেটা হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন এক তো পিটিটিকে প্রলং করে, আরেকটা হচ্ছে সে থ্রম্বিন টাইমকেও কিন্তু প্রলং করে। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। ক্যান ইনক্রিজ
prothrombin time at high doses, not so important. হ্যাপারিনের সাইড এফেক্ট কি? অবশ্যই ব্লিডিং, থ্রম্বোসাইটোপেনিয়া, লং টার্ম যদি ইউজ করি অস্টিওপোরোসিস করবে। হ্যাপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্স এফেক্ট, এগুলো বলেছি, এবং এটা একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এগুলো নিয়ে আমি বিশদ আলোচনা। লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, এটা হচ্ছে ইনোক্সাপেরিন, এবং এই ইনোক্সাপেরিন যেটা করে সেটা হচ্ছে সে অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে, কিন্তু সেই অ্যান্টিথ্রম্বিন 3 কিন্তু আলটিমেটলি শুধুমাত্র আপনার ফ্যাক্টর 10 কেই ইনহিবিট করে, সে কিন্তু আর বাকি ক্লটিং ফ্যাক্টরগুলো যেগুলো আছে সবগুলোকে কিন্তু ইনহিবিট করে না। তো এর ইফেক্টটা কিন্তু আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের থেকে একটু কম হবে, এবং এখানে কিন্তু হিটের ইনসিডেন্সটাও কম, লোয়ার ইনসিডেন্স অফ হিট, বাট তবুও হতে পারে। এই লো মোলেকুলার ওয়েট হ্যাপারিন বলেছিলাম একটা জিনিস মনে রাখবেন যে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন কিন্তু পিটিটিকেও প্রলং করে এবং থ্রম্বিন টাইমকেও প্রলং করে, কিন্তু লো মোলেকুলার ওয়েট হ্যাপারিন শুধুমাত্র পিটিটিকে প্রলং করলেও করতে পারে, কিন্তু অত প্রমিনেন্ট না যতটা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন। বাট লো মোলেকুলার ওয়েট হ্যাপারিন থ্রম্বিন টাইমকে কিন্তু এফেক্ট করে না, আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন থ্রম্বিন টাইমকেও এফেক্ট করে। এখানে একটা গ্রাফ দেখানোর মাধ্যমে বোঝাতে ওরা যেটা চেয়েছে সেটা হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের প্লাজমা কনসেন্ট্রেশন দেখেন কত অল্পতে কত বেশি বেড়ে যাচ্ছে প্রথম পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা, আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিন অনেক দেওয়ার পরেও কিন্তু পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম কিন্তু বাড়ছে না। এটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। তাই আমরা যদি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিয়ে মনিটরিং করতে চাই তাহলে আমাদের NT10A লেভেলটা দেখতে হবে, এবং limited or insensitive effect on PTT, standard dose based on weight, usually no monitoring। এই লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিলে মনিটরিং করতে হয় না, কিন্তু এক্সেপশন হলো অবেসিটি যাদের আছে অথবা রেনাল ফেলিওর যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা মনিটর করতে হবে, কারণ আমি বলেছি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন কিন্তু রেনাল দিয়েই এক্সক্রিশন হয়, সো এদের ক্ষেত্রে আমাদের এটার মনিটর করতে হবে। এখানে হচ্ছে আমি একটা ডিফারেন্স বিটুইন আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেখিয়েছি। আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন পিটিটিকে অ্যাব্রাপ্টলি প্রলং করে, আমরা এই গ্রাফটাতে দেখতে পেয়েছি এখানে অ্যাব্রাপ্টলি প্রলং করছে, আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিন কিন্তু অত অ্যাব্রাপ্টলি করছে না, প্রলং পিটিটি নট সো মাচ। আর আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন কিন্তু থ্রম্বিন টাইমকে প্রলং করে, কিন্তু লো মলিকুলার ওয়েট হ্যাপারিন থ্রম্বিন টাইমকে অত প্রলং করে না। আমরা আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টদেরকে দিতে পারবো, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন আমরা রেনাল ইম্পেয়ারমেন্ট পেশেন্টদেরকে দিতে পারবো না। আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের হাফ লাইফ শর্ট এবং লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের হাফ লাইফ লং। সো নাও ইট ইজ ইউয়ার টাইম, আমরা এখন কয়েকটা ইউয়ার প্রশ্ন সলভ করব আমাদের এই হ্যাপারিন টপিক থেকে। সো হিয়ার ইউ গো। ফার্স্ট কোয়েশ্চেন, আমরা যদি দেখি এটা একটা 24-year-old woman, গ্র্যাভিটা 1, তার মানে উনি প্রেগনেন্ট। এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছেন উইথ লেফট লেগ সোয়েলিং এবং পেইন নিয়ে ফর পাস্ট 2 days, 2 দিনের হিস্ট্রি, এবং তার লেফট লেগ সোয়েলিং অ্যান্ড পেইন আছে। তার কোনো চেস্ট পেইন নাই, শর্টনেস অফ ব্রেথ নাই। দ্য পেশেন্ট হ্যাজ নো প্রায়র মেডিকেল কন্ডিশন অ্যান্ড আর মেডিকেশন ইজ প্রিনেটাল ভাইটামিন, শুধুমাত্র মেডিকেশন ভাইটামিন নিচ্ছিলেন। এবং আমরা যখন ওই সোয়েলিংটাকে মেজার করলাম দেখলাম যে লেফট কাফের ডায়ামিটার 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার গ্রেটার দ্যান রাইট। ডপলার করলাম, ডপলার করে পেলাম থ্রম্বোসিস। ইজি ডায়াগনোসিস ডিপ ভেইন থ্রম্বোসিস। তাহলে ডিপ ভেইন থ্রম্বোসিসে আমরা কি দেব? অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেব। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ কোনটা দেব? যেহেতু আমাদের পেশেন্টটা হচ্ছে একটা প্রেগনেন্ট ওম্যান, তাহলে প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে আমরা কোনটা বলেছি প্লাসেন্টা ক্রস করে না? হ্যাপারিন। হ্যাপারিন এখানে কোনটা আছে? ইনক্সাপেরিন, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, তাহলে আমরা তাকে ইনক্সাপেরিন দিব। এখন আমরা যদি এই কোয়েশ্চেনটার নিয়ে একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এই পেশেন্ট একটা প্রেগনেন্ট ওম্যান, রাইট, এবং আমরা জানি প্রেগনেন্সিতে কিন্তু আমাদের বডিতে থ্রম্বোটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই জন্য এক হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি বেড়ে যায়, আরেক হচ্ছে আপনার এই যে প্রেগনেন্ট হয়েছে উনি, ইউট্রাসটা কি করে? ইনফিরিয়র ভেনা ক্যাভাকে চাপ দেয়। ইনফিরিয়র ভেনা ক্যাভাকে চাপ দিলে কি হবে? ভেনাস রিটার্নটা ভালোভাবে হতে পারবে না। তখন কি হবে? ভেনাস রিটার্নটা যদি না হয় ভালো করে তাহলে ব্লাডের পুলিং হবে। পুলিং হলে আলটিমেটলি কি হবে? স্টেসিস হবে। স্টেসিস হলে থ্রম্বাস ফর্মেশনের চান্স বাড়বে।
এবং তাছাড়াও কি করে প্রেগন্যান্সিতে হাইপার কোয়াগুলেবিলিটি হয়। এই জন্য তাছাড়াও হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট যেই কম্পোনেন্টগুলো আছে ক্লটিং ফ্যাক্টরগুলো প্রোটিন সি প্রোটিন এস এদের এগেনস্টেও রেজিস্ট্যান্স ডেভেলপ করে ডিক্রিজড হয়ে যায়, এভাবে আলটিমেটলি একটা হাইপার কোয়াগুলেবল কন্ডিশন তৈরি হয় প্রেগন্যান্সিতে। এই জন্য ওই সমস্ত পেশেন্টদের আমরা ভেনাস থ্রম্বোএম্বোলিজম পাই এবং এদেরকে আমরা কি দেবো হ্যাপারিন। কেন? কারণ হ্যাপারিন আবার দুই ধরনের বলেছিলাম, একটা হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, একটা হলো লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। হ্যাপারিন মানেই হচ্ছে সে প্লাসেন্টা ক্রস করবে না, কিন্তু আমরা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন মানে ইনক্সাপেরিন অথবা ডেল্টা পেরিনকে কেন প্রেগনেন্ট উইমেনদের প্রেফার করছি? কারণ এই লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এর লং হাফ লাইফ আছে এবং এটাকে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এর পিটিটি অত প্রলং হয় না, তো একে কিন্তু আমার বেশি মনিটর করতে হবে না, ডাজ নট রিকোয়ার রুটিন ল্যাবরেটরি মনিটরিং এবং রেনালি ক্লিয়ার্ড হয়ে যাবে, ক্যানট বি ইউজড ইন পেশেন্ট উইথ সিভিয়ার রেনাল ইনসাফিসিয়েন্সি। কিন্তু আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের হলো শর্ট হাফ লাইফ এবং ফ্রিকুয়েন্ট ল্যাব মনিটরিং করতে হবে, রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টদের ক্ষেত্রে দিতে পারবো। এ আর সি নাম্বার অপশনে ছিল আমাদের এপিক্সাব্যান। এপিক্সাব্যান হচ্ছে ফ্যাক্টর 10 ইনহিবিটর আর ডাইবিকেট্রেন হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর। থ্রম্বিন ইনহিবিটর আর ফ্যাক্টর 10 ইনহিবিটর দুইটাই হচ্ছে ফিটোটক্সিক, তাহলে আমরা ওদেরকে দিতে পারবো না। ক্লপিডোগ্রেল আর লো ডোজ অ্যাসপিরিন দুইটাই হচ্ছে কি অ্যান্টিপ্লেটলেট হিসেবে আমরা ইউজ করে থাকি। এদের কোনো ভেনাস থ্রম্বোএম্বোলিজম ট্রিটমেন্টে কোনো ভূমিকা নেই। আরেকটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সেটা আমরা দিব না, সেটা দিলে হচ্ছে অনেক বেশি পরিমাণে ক্লটের ব্রেকডাউন হবে, যেটা কিনা আমাদের জন্য ভালো হবে না, কারণ যদি অনেক বেশি পরিমাণে ক্লটটা খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যায় তাহলে পালমোনারি এম্বোলিজমের একটা চান্স থাকে। আর ওয়ারফেরিন তো অবশ্যই দিব না, কারণ ওয়ারফেরিন প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, a 68-year-old old man is brought to the emergency department due to sudden onset severe right lower extremity pain. ওনারও সেম সমস্যা, রাইট লেগ ইজ পেল অ্যান্ড কোল্ড টু দ্য টাচ অ্যান্ড অ্যাবসেন্ট ডিস্টাল পালস। তাহলে বুঝতে পারছি যে লেগটা হচ্ছে গ্যাংগ্রিন এর দিকে চলে যাচ্ছে, যেহেতু আমরা পালস পাচ্ছি না, কোল্ড ইন টাচ, পেল হয়ে আছে, সেই অনুযায়ী বললাম। এবং ইসিজিতে আমরা ওনার একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেয়েছি, ট্যাকিকার্ডিয়া পেয়েছি এবং রাইট লোয়ার এক্সট্রিমিটি আলট্রাসোনোগ্রাফি করে আমরা একটা অ্যাম্বুলান্স পেয়েছি, যার ফলে আমরা কি করলাম, যেহেতু ওনার একটা থ্রম্বোসিসের হিস্ট্রি আছে, অ্যাম্বুলিজমের হিস্ট্রি আছে, তাহলে আমরা তাকে হ্যাপারিন ইনফিউশন করলাম। প্রশ্নতে কি জানতে চেয়েছে, দিস মেডিকেশন ইজ মোস্ট লাইকলি টু কজ হুইচ অফ দ্য ফলোইং কোয়াগুলেশন চেঞ্জেস। তাহলে অবশ্যই হ্যাপারিন দিলে পিটিটি প্রলং হবে, এই সবগুলো অপশনই প্রলং ছিল, শুধুমাত্র সিতে ছিল না, তাহলে সিটা বাদ হয়ে যাবে। এখন বাকিগুলো থেকে কিভাবে আলাদা করব? আমি বলেছি হ্যাপারিনে কিন্তু থ্রম্বিন টাইমটাও বাড়ে, তাহলে এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে? নো, ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভিটি কমে যাবে নাকি কোনো চেঞ্জ হবে না? আমরা বলেছি আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন বা হ্যাপারিন যেটা, সেটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে। অ্যান্টিথ্রম্বিন কিন্তু আলটিমেটলি সবগুলো ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করছিল, সেটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের ক্ষেত্রেও ফ্যাক্টর 10 কে ইনহিবিট করছিল শুধু, আর আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনের ক্ষেত্রে তো সবগুলো ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করছিল। তাহলে আলটিমেটলি ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে এটাই বুঝলাম। এবার আসি এই প্রশ্নটাতে, একটা পেশেন্ট আসলো ইমার্জেন্সিতে যার কিনা 2 hours অফ বার্নিং সাবস্টার্নাল পেন আছে, and before coming to the emergency department he took several tablets of antacid at home without any relief. The patient's other medical problems include hypertension and hyperlipidemia. আচ্ছা, তারপরে ওনার বাকি ভাইটালসগুলো সব বলা হয়েছে, টেম্পারেচার এত, ব্লাড প্রেশার এত, ব্লাড প্রেশার বলা হয়েছে, পালস বলা হয়েছে, সবগুলোই ঠিক আছে। ইসিজি এর মধ্যে আমরা একটা অ্যাস্টে সেগমেন্টের ডিপ্রেশন পাচ্ছি, কোথায় পাচ্ছি? 2, 3 আর এভিএফ লিডে। ইসিজি যদি আমরা দেখি 2, 3 আর এভিএফ কিন্তু ইনফেরিয়র সারফেস অফ দ্য হার্টের কেই রিপ্রেজেন্ট করে, তার মানে ওনার একটা অ্যাস্টে সেগমেন্টের ডিপ্রেশন আছে। ট্রপোনিন লেভেলটা কিন্তু হাই, কারণ নর্মাল থেকে লেস দ্যান 0.01, ওনার আছে 0.06। তারপরে এই পেশেন্টকে আমরা কি দিলাম ট্রিটমেন্ট হিসেবে? ইনোক্সাপেরিন, মানে একটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিলাম। এত কাহিনী এত প্রশ্ন পড়ার থেকে ভালো ছিল লাস্টের দিকে থেকে পড়তাম, কারণ ইনোক্সাপেরিন কার সাথে বাইন্ড করে কাজ করে শুধুমাত্র সেটা জানতে চেয়েছে, তাহলে বাকি এত কিছু আমাদের না ভাবলেও হবে। ইনোক্সাপেরিন বেসিক্যালি একটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এবং সে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে কাজ করে, এটাই জানতে চেয়েছে। এখানে হচ্ছে এটার এক্সপ্লেনেশন।